আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। 2 ঘন্টা পার হয়ে গেল, তবুও মায়া আসছে না। অরণ্যের আর সহ্য হচ্ছে না, বুকটা কাঁপছে ওর। মায়া যদি ওকে ভুল বুঝিয়ে ওকে ছেড়ে চলে যায়, তাহলে কি করবে ও? না না, আবারও মায়াকে হারাতে পারবো না আমি, কিছুতেই না। অরণ্য আর থাকতে পারল না, দ্রুত এসে দরজা খুলে বাইরে তাকালো। কিন্তু এ কি, মায়া তো নেই। কোথায় গেল ও? মায়া যে কারোর রুমে যাবে না সে ব্যাপারে নিশ্চিত অরণ্য। তাহলে কোথায় গেল ওর মায়া? সত্যি সত্যি ওকে ছেড়ে আবার চলে গেল না তো? না না, মায়া আমাকে ছেড়ে যেতে পারে না, কিছুতেই না। অরণ্য ওর সাথে আসা মেয়েটাকে তার পাওনা বুঝিয়ে দিয়ে বলল, আপনি এখন যেতে পারেন। মেয়েটা বলে উঠল, আপনার মতো মানুষ আমি আগে কখনো দেখিনি। একজন মানুষ তার স্ত্রীকে কতটা ভালোবাসে তা আপনাকে না দেখলে হয়তো জানতামই না। আপনার স্ত্রী সত্যি অনেক লাকি। আমি দোয়া করব আপনাদের মাঝে সব কিছু যেন ঠিক হয়ে যায়। কথাটা বলে মেয়েটা বেরিয়ে গেল। আর অরণ্য পাগলের মতো সব জায়গায় ওর সন্ধ্যা মালতীকে খুঁজতে লাগলো। নিচে এসে কোথাও পেল না মায়াকে। ভয়ে বুক কাঁপছে অরণ্যের। কোথায় গেল আমার সন্ধ্যা মালতী? কোথায় খুঁজবো এখন? প্লিজ মায়া, ফিরে এসো না। আই প্রমিস আর কষ্ট দেব না তোমাকে। প্লিজ ফিরে এসো না। অরণ্যের হঠাৎ ছাদের কথা মনে হলো। মায়ের তো রাতের বেলায় ছাদে যাওয়ার অভ্যেস আছে। কথাটা মনে হতেই অরণ্য দ্রুত ছাদের দিকে দৌড়লো। দৌড়ে ছাদের দরজায় আসতেই অরণ্যের পুরো পৃথিবী থমকে গেল। মায়াকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে অরণ্যের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। হৃৎপিণ্ড কেঁপে উঠল। বৃষ্টি এতক্ষণে থেমে গেছে, শুধু নিস্তেজ মায়া পড়ে আছে অবহেলায়। এই দৃশ্য যে অরণ্যের কাছে মৃত্যু যন্ত্রণা থেকে কম না। অরণ্যের আত্মা যেন গলায় আটকে গেল, গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না ওর। অরণ্য ঢোক গিলে কাঁপা কাঁপা পায়ে সামনের দিকে এগুলো। তারপর হঠাৎ এক ছুটে গিয়ে কাঁপা কাঁপা হাতে মায়ার মাথাটা তুলে নিচের কোলে নিয়ে দেখল জ্বরে শরীর পুড়ে যাচ্ছে মায়ার। অরণ্যের হাত পা কাঁপতে লাগলো। মায়ার গালে হাত দিয়ে কম্পিত গলায় বলতে লাগলো, মায়া, এই মায়া, উঠছো না কেন? এই মায়া, মায়া। মায়ার কোনো রেসপন্স না পেয়ে অরণ্য পুরো পাগল হয়ে গেল। অস্থির হয়ে মায়াকে ডাকতে ডাকতে কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, এই মায়া, আমার সন্ধ্যা মালতী, ওঠো না প্লিজ। কি হয়েছে তোমার? এই শোনা, আমার ওঠো না। অরণ্য মায়ার কপালের সাথে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আই এম সো সরি, সো সরি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর কখনো এমন করব না, আর কষ্ট দেব না তোমাকে। প্লিজ ওঠো না কলিজাটা, আমাকে এত বড় শাস্তি দিস না। বাঁচবো না তোকে ছাড়া। প্লিজ ওঠ না সোনা, এবারের মতো মাফ করে দে আমাকে, প্লিজ প্লিজ প্লিজ। অরণ্য আর সময় নষ্ট না করে দ্রুত মায়াকে কোলে নিয়ে নিচে নেমে এলো। নিচে এসে সবাইকে ডাকতে লাগলো। মায়াকে রুমে এনে বেডে শুইয়ে দিয়ে মায়ার হাত পায়ের তালু খুঁজতে লাগলো। অরণ্যের ডাকে বাসার সবাই এসে হাজির হলো। মায়াকে এই অবস্থায় দেখে বাসার সবাই প্রচুর ঘাবড়ে গেল। সবাই শুধু বারবার জিজ্ঞেস করতে লাগলো কিভাবে কি হয়েছে। অরণ্য বলল, এত কিছু এখন বলার সময় নেই। সাহিল, তাড়াতাড়ি ডক্টর আঙ্কেলকে ফোন করে আসতে বল। ইরিন এগিয়ে এসে বলল, মায়ার কাপড় তো ভেজা, ওর কাপড় পাল্টে দিতে হবে, সবাই একটু বাহিরে যাও। সব পুরুষগুলো বাইরে চলে গেল। ইরিন মায়ের কাপড় পাল্টে দিল। কিছুক্ষণ পরেই ডাক্তার চলে এলো। ডক্টর এসে মায়ের চেক আপ করছে। বাইরে সবাই অপেক্ষা করছে। অরণ্যের অবস্থা করুণ, নিঃশ্বাস আটকে আসছে ওর। নিজেকে ওর খুন করে ফেলতে ইচ্ছে করছে। আজ ওর জন্য মায়ার এই অবস্থা হয়েছে। মায়ার কিছু হয়ে গেলে কি করবে ও? কিভাবে বাঁচবে? অরণ্য শুধু মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে, আমার মায়াকে ঠিক করে দাও আল্লাহ, আর কিছু চাই না আমি। তনিমা বেগম অরণ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পড়ল। কি করেছিস তুই মেয়েটার সাথে? ভালো করেই বুঝতে পারছি, নিশ্চয়ই তুই কিছু করেছিস। এখন নিশ্চয়ই শান্তি লাগছে তোর, এটাই তো চাইছিলি তুই। অরণ্য করুণ চোখে তাকিয়ে বলল, মা। খবরদার মা মা করবি না। মেয়েটার কিছু হয়ে গেলে আমি তোকে কখনোই মাফ করব না। একটু পরে ডক্টর বাইরে এসে বলল, দেখুন, অনেকক্ষণ পানিতে ভেজার কারণে ওনার এই অবস্থা হয়েছে। আর মনে হচ্ছে উনি খাওয়া দাওয়াও করেনি, তাই বিপি অনেক লো। যাই হোক, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আশা করি
সকালের ভেতরে ওনার জ্ঞান ফিরে আসবে, তা না হলে হয়তো হসপিটালে ভর্তি করা লাগতে পারে। সকালে জ্ঞান না ফিরলে আমাকে ফোন দিন। জি ঠিক আছে। ডাক্তারের কথায় অরণ্যের ভয় আরও বেড়ে গেল। হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। রাত 4টে বাজে। এখন আর কারোর চোখে ঘুম আসবে না, তাই সবাই বসে আছে মায়ার জ্ঞান ফেরার অপেক্ষায়। তবে অরণ্য এখানে নেই। ও মায়াকে এই অবস্থায় দেখে কিছুতেই সহ্য করতে পারছে না, তাই রুম থেকে বেরিয়ে ছাদে এসে মাথা নিচু করে বসে আছে। চোখের সামনে সব অন্ধকার দেখতে পাচ্ছে ও। একটু পর ইরিন এসে ওর পাশে বসে কাঁধে হাত রাখলো। অরণ্য মাথা তুলে ইরিনকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না। ইরিনের পায়ের ওপর মাথা রেখে কেঁদে উঠে বলল, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি আপু। আমি অনেক খারাপ হাজবেন্ড। আমি কি করব এখন? মায়ার কিছু হয়ে গেলে আমিও শেষ হয়ে যাব আপু। মায়া চোখ খুলছে না কেন? আমার বুক জ্বলে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। আপু প্লিজ আমার মায়াকে ঠিক করে দাও না। উঠতে বলো ওকে, ও তোমার কথা নিশ্চয়ই শুনবে। প্লিজ বলো না আপু, আই প্রমিস আমি আর ওর সাথে খারাপ ব্যবহার করব না, ভালো হাজবেন্ড হয়ে দেখাবো। শুধু একবার উঠতে বলো ওকে। অরণ্যের এমন অবস্থা দেখে ইরিনের প্রচুর খারাপ লাগছে। ওর ভাইটাকে আগে কখনো এভাবে ভেঙে পড়তে দেখেনি। ইরিন অরণ্যের মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হ ভাই, এত ভেঙে পড়লে কিভাবে চলবে? মায়ের কিছু হবে না, দেখবি একদম ঠিক হয়ে যাবেও। তোকে কষ্টে রেখেও বেশিক্ষণ থাকতে পারবে না। দেখতে দেখতে সকালের আলো ফুটে উঠল। মায়ার জ্ঞান এখনো ফিরছে না। অরণ্য বোধশক্তিহীন হয়ে পড়ছে। মাথাটা কেমন শূন্য শূন্য লাগছে ওর। মায়াকে হারানোর ভয়ে আত্মা কাঁপছে ওর। ও এখনো ছাদেই বসে আছে। হঠাৎ তখনই সারা দৌড়ে এসে বলল, ভাইয়া, ভাবির জ্ঞান ফিরে এসেছে। অরণ্যের যেন আটকে থাকা নিঃশ্বাসটা ছাড়া পেল, নতুন জীবন ফিরে পেল বোধ হয়। অরণ্য খুশিতে পাগল হয়ে দৌড়ে নিচে গেল। তবে দরজার কাছে আসতেই ওর কদম আটকে গেল। ভেতরে ঢোকার সাহস নেই ওর। কোন মুখে যাবে ও মায়ার সামনে? ওর জন্যই তো আজ ওর মায়ার এই অবস্থা হয়েছে। মায়াকে কিভাবে এই মুখ দেখাবে ও? অরণ্য দরজার আড়াল থেকেই মায়াকে দেখতে লাগলো। মায়ার জ্ঞান ফিরে এসেছে। ও বাসার বাকি লোকজনের সাথে কথা বলছে। মায়া সবার সাথে কথা বললেও ওর নজর শুধু অরণ্যকেই খুঁজছে। সকাল 9টা। তনিমা বেগম সহ বাকি লোক ড্রয়িং রুমে বসে আছে। মায়া আপাতত ঔষধ খেয়ে ঘুমুচ্ছে। তখনই বাসার কলিং বেলটা বেজে উঠল। কাজের মেয়েটা দরজা খুলে দিলে একটা মধ্যবয়স্ক লোক ভেতরে ঢুকলো, পাঞ্জাবি আর টুপি পরিহিত। লোকটা তনিমা বেগমদের সামনে এসে বলল, আসসালামু আলাইকুম। জি, আমি মায়ার চাচা। তনিমা বেগম তড়িঘড়ি দেখিয়ে বলল, ও আচ্ছা, বসুন না ভাই সাহেব। লোকটা বসে বলল, মায়া কি আপনাদের এখানে? ও, অরণ্য কি আছে? ওর সাথে একটু কথা বলতাম। তনিমা বেগম অরণ্যকে ডেকে পাঠালো। একটু পরে অরণ্য নিচে নেমে আসলো। মায়ার চাচাকে দেখে অরণ্যের ভ্রু কুঁচকে আসলো। লোকটাকে চিনতে তার বেশি সময় লাগলো না। অরণ্য ভ্রু কুঁচকে বলল, আপনি? মায়ার চাচা বলে উঠল, হ্যাঁ আমি জানি, আমাকে দেখে হয়তো তোমার মনে অনেক ক্ষোভ জেগেছে, আর এই বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি। কি বলবেন বলুন। লোকটা তখন কিভাবে মায়ার সাথে অরণ্যের বিয়ে পড়ায় সেটা খুলে বলল। তারপর অসহায় কণ্ঠে বলল, দেখো বাবা, যা হয়েছে এতে মায়ার কোনো দোষ নেই। মায়ার মামা মামি ওকে এমনটা করতে বাধ্য করেছে। সেদিন আমি চলে যাওয়ার পরে যে এত কিছু হয়েছে তা আমি জানি না। জানলে আমি কখনোই হতে দিতাম না। আজ মায়ার সাথে দেখা করার জন্য ওর মামার বাড়িতে গিয়েছিলাম, আর সেখান থেকেই সবটা জানতে পারি। আর সাথে সাথে আমি এখানে চলে আসি। তোমার সাথে কথা বলা অনেক জরুরি ছিল। আসলে মায়া মেয়েটা ছোটবেলা থেকেই অনেক চাপা স্বভাবের। মা বাবা মরা মেয়েটা নিজের কষ্ট কাকেই বা বলবে, তাই তো ছোটবেলা থেকেই নিজের কষ্ট নিজের মাঝেই রাখতে শিখেছে। অন্যের জন্য নিজেকে উৎসর্গ করে দিবে, তবে নিজের অধিকার কখনো আদায় করবে না। ওর মা মামি যেমনই হোক, তাও তাদের নিজের মা বাবা মনে করে ও, তাই তো তাদের কথা রাখতে সেদিন অমন কাজটা করতে বাধ্য হয়েছে। আর আমিও ভেবেছিলাম হয়তো উপরওয়ালার এটা ইচ্ছে, তাই তোমাদের বিয়েটা বৈধ করে দিয়েছিলাম। কিন্তু মেয়েটার সাথে যে এত বড় অন্যায় হয়েছে তা আমি জানতাম না। আর আমি নিশ্চিত ওর মা মামি ওকে কোন কোন ইমোশনাল ব্ল্যাকমেল করে ওকে রাজি করিয়েছে। আর পরিবর্তেও ও চাইলেও ও
ওর মা মামির জন্য কিছু করতে পারেনি। মায়ার চাচার কথায় অরণ্য সহ বাকি সবারই চোখে পানি চলে এলো। অরণ্যের অপরাধ বোধ আরো আসমান সমান হয়ে যাচ্ছে। মায়ার চাচা এবার 2 হাত জোর করে অনুনয় সুরে বলল, বাবা, তোমার কাছে অনুরোধ, মা বাবা মরা এতিম মেয়েটি, ওর উপর কোনো অত্যাচার করো না। ও সারা জীবন কষ্ট পেয়ে এসেছে। ও কখনো মুখ ফুটে নিজের সুখ চাইবে না। তুমি ওকে একটাবার সুযোগ দাও, দেখবে তোমাদের পুরো পরিবারকে সুখের ভরিয়ে দেবে। অরণ্য মায়ার চাচার হাত ধরে বলল, আরে আরে কি করছেন? এসব করবেন না প্লিজ। আর হ্যাঁ, আপনার ওপরও আমার কোনো রাগ নেই। আপনি হয়তো জানেন না আপনি আমার কত বড় উপকার করেছেন। আপনি অজান্তেই ঠিক মেয়েটিকেই আমার জীবনসঙ্গী করে দিয়েছেন। এজন্য আমি চিরঋণী থাকব। অরণ্যের কথায় মায়ার চাচা কিছু বুঝতে পারছে না, তাই অরণ্য সবকিছু খুলে বলল। সব শুনে মায়ার চাচা হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ, এটা তো অনেক সুখবর। আল্লাহ তোমাদেরকে সহি সালামত রাখুক, তোমরা সুখে থাকো, এটাই দোয়া করি। মেয়েটা অনেক কষ্ট ভোগ করেছে, এবার ওকে একটু সুখী করে রেখো। আরো কিছুক্ষণ কথাবার্তা বলে মায়ার সাথে দেখা করে মায়ার চাচা চলে গেল। চাচার কথায় অরণ্যের অপরাধবোধ আরো বেড়ে গেল। নিজেকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি মনে হচ্ছে। না জেনে ওর মায়াপুরীকে কত কষ্ট দিয়ে ফেলেছে ও, এর প্রায়শ্চিত্ত কিভাবে করবে ও? ভাবনার মাঝেই তনিমা বেগম অরণ্যের মাথায় হাত বুলিয়ে বলল, আর কতক্ষণ এভাবে থাকবি বাবা? যা বৌমার সাথে দেখা কর গিয়ে। অরণ্য মায়ের দিকে অপরাধীর চোখে তাকিয়ে বলল, কোন মুখে যাব মা? ওর চোখে তাকানোর সাহস যে পাচ্ছি না আমি। মুখে না বললেও মেয়েটার চোখ দুটো যে তোকেই খুঁজছিল। যা গিয়ে দেখা কর, একবার কথা বল, সব ঠিক হয়ে যাবে। দূরে থাকলে দূরত্ব আরো বাড়বে। তনিমা বেগমের কথায় অরণ্য বাধা জাগিয়ে নিজেকে সামলে নিয়ে ওর রুমের দিকে পা বাড়ালো। তবে এখনো মনের মাঝে অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছে। কিভাবে ও মায়ার সামনে যাবে? ভাবনার মাঝেই অরণ্য দরজাটা হালকা করে খুলল। ভেতরে ঢুকতে নিয়েও আবার ফিরে আসতে চাইল। তখনই দেখল মায়া পানি খাওয়ার জন্য বেডের পাশে ছোট টেবিলের ওপরের পানির গ্লাসটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু শরীর দুর্বল থাকায় উঠতে কষ্ট হচ্ছে ওর। অরণ্য এটা দেখে ঘাবড়ে গিয়ে দৌড়ে গেল ওখানে। গ্লাসে পানি ঢেলে মায়ার হাতে দিল। মায়ার মাথার নিচে হাত দিয়ে মায়াকে বেডের মাথার সাথে হেলান দিয়ে বসিয়ে পানি খেতে সাহায্য করলো। অরণ্যের নজর নিচের দিকে, মায়ার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। তবে মায়ার নজর অরণ্যতেই আবদ্ধ, যেন কত জনমের তৃষ্ণার্ত চোখে তাকিয়ে আছে। পানি খাওয়া শেষে গ্লাসটা রেখে দিল অরণ্য। মায়া অরণ্যের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে, এখন কি আমার দিকে তাকাতেও ইচ্ছে করছে না আপনার? মায়ার কথায় বুকের ভিতর হু হু করে উঠল অরণ্যের। অরণ্য অপরাধীর চোখে তাকালো মায়ার দিকে। মায়া ধরা গলায় বলে উঠল, সরি, আপনাকে হয়তো আবারও ডিসঅ্যাপয়েন্ট করে দিলাম। মরে গেলে হয়তো এই জঞ্জাল থেকে মুক্তি পেয়ে যেতেন, কিন্তু এখানেও আবার দুর্ভাগ্য জিতে গেল। আর আপনার ওপর। মায়ার কথাই যেন ধারালো ছুরি হয়ে অরণ্যের হৃৎপিণ্ড ভেদ করে গেল। চোখে রক্ত উঠে গেল ওর। অরণ্য রেগে উঠে মায়ার দিকে হাত উঠিয়ে উচ্চস্বরে বলে উঠল, মায়া। চর মারার জন্য হাতটা উঠালেও সেটা করতে পারল না অরণ্য। হঠাৎ 2 হাতে মায়াকে টেনে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল, যেন বুকের মাঝে ঢুকিয়ে ফেলতে পারলে শান্তি। তারপর বলে উঠল, তোমার সাহস কি করে হলো এটা বলার? জানো তোমাকে ওই অবস্থায় দেখে আমার কি হাল হয়েছিল? জান বেরিয়ে গিয়েছিল আমার। আর তুমি এটা বলতে পারলে? অরণ্যের আলিঙ্গনে মায়াও থাকতে পারল না। অরণ্যকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। অরণ্য 2 হাতে মায়ার মুখটা ধরে সারা মুখে পাগলের মতো চুমু খেয়ে মায়ার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে অশ্রু ঝরাতে লাগলো। মায়ার কপালের সাথে কপাল ঠেকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, আই এম সরি সোনা, আই এম সো সরি। আমি জানি আমি খুবই খারাপ হাজব্যান্ড। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে মাফ করে দাও। আই প্রমিস আর কখনো এমন করব না, কখনো না। আমার সন্ধ্যা মালতীকে আর কোনো কষ্ট দিব না আমি, কখনো না। আর একটা সুযোগ দাও আমাকে। মায়া বলে উঠল, আপনি কেন সরি বলছেন? অন্যায় তো আমি করেছি, আপনার রাগ করা জায়েজ। না না, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোমাকে না বুঝে কষ্ট দিয়েছি, অনেক অন্যায় করেছি আমি। তবে আমি সত্যি বলছি,
আমি ওই মেয়েটার সাথে কিছুই করিনি। আমি তো শুধু তোমাকে দেখানোর জন্য ওই মেয়েটাকে এনেছিলাম। বিশ্বাস করো আমি। অরণ্যের কথা শেষ হওয়ার আগেই মায়ার অরণ্যের ঠোঁটের উপর তর্জনী আঙ্গুল চেপে ধরে পড়ল। আমাকে কিছু বলতে হবে না, আমি সব জানি। আপনার ওপর আমার বিশ্বাস আছে। যে ছেলে নিজের বউ মনে করা সত্ত্বেও এতদিন ধরে একই ঘরে থাকা একটা মেয়েকে ছুঁয়েও দেখেনি, সে যে বাইরের কোনো মেয়ের সাথে কিছু করবে সেটা আমি কখনোই বিশ্বাস করব না। মায়া অরণ্যের প্রতি বিশ্বাস দেখে অরণ্যের ঠোঁটে এক তৃপ্তির হাসি ভেসে উঠল। অরণ্য মায়ার কপালে একটা চুমু দিয়ে বলল, কিন্তু তুমি আমাকে আগে কেন সবকিছু খুলে বললে না? তাহলে তো তোমাকে ভুল বুঝে এত কষ্ট দিতাম না। মায়া বলে উঠল, কারণ অন্যের ওপর যতই দোষ গড়াই তাতে আমার দোষটা কম হবে না। যেভাবেই হোক না কেন দোষ আমারও আছে, তাই তো আমার ভুলের শাস্তি ভোগ করছিলাম। অরণ্য মায়ার চোখের পানি মুছে দিয়ে পড়ল, যা হবার তা হয়ে গেছে। তুমি আমার কাছে আছো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর কিছু চাই না আমি। আজ থেকে পুরনো সব ভুলে নতুন করে আমাদের জীবন শুরু করব, যেখানে কোনো দুঃখ গ্লানি থাকবে না, থাকবে শুধু সীমাহীন ভালোবাসা। কথাটা বলে মায়ার কপালে চুমু দিয়ে আবারও বুকে জড়িয়ে নিল। মায়াও পরম আবেশে অরণ্যের বুকের মাঝে মিলিয়ে গেল। এটাই যে পরম শান্তির জায়গা ওর। এটারই অভাব ছিল ওর জীবনে, যেটা আজ পূর্ণতা পেল। আর কিছু চাওয়ার নেই ওর। এরই মাঝে 3 দিন পার হয়ে গেছে। মায়া এখন অনেকটা সুস্থ। অবশ্য দিন রাত অরণ্যের সেবা আর কেয়ারে সুস্থ না হয়ে উপায় কই। এই 3 দিনে অরণ্য মায়ার কাছ থেকে 1 সেকেন্ডের জন্যেও সরেনি। মায়ার সবকিছুর খেয়াল রেখেছে। মায়ার এই 3 দিনেই নিজেকে সর্বসুখী মনে হচ্ছে। এত সুখ ওর কপালে ছিল তা কল্পনাও করেনি ও। নিজের ভাগ্যের উপর নিজেরই না নজর লেগে যায়। মায়া সুস্থ হওয়ায় আজকে অনন্য অফিসে গেছে। সাহিল এখনো ঘুমিয়ে আছে। হঠাৎ গুনগুন করে কারো কান্নার শব্দ কানে আসতেই সাহিলের ঘুম হালকা হয়ে আসলো। ঘুমে ব্যাঘাত ঘটায় কপাল কুঁচকে চোখ খুলে তাকালো সাহিল। তাকিয়ে দেখলো সারা ওর বেডের পাশে বসে ঠোঁট উল্টিয়ে নাক টেনে টেনে কাঁদছে আর রুমাল দিয়ে নাক মুছছে। সাহিল চমকে গিয়ে দ্রুত উঠে বসে। 2 হাতে সারার মুখটা আগলে ধরে অস্থির হয়ে বলল,